এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এর আগে আমাদের এই চ্যানেলে সাফল্যতার মাঠ গল্পটি থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তার সঙ্গে এমসিকিউ নিয়েও আলোচনা আমরা করেছি। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে এইভাবে যেন প্রত্যেকটি গল্প কবিতা আলোচনা করা হয় এবং তার সঙ্গে এমসিকিউ দেওয়া হয়। আর সেই কথা মাথায় রেখে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে করছি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা। এর পরের ক্লাসে আমরা এই গল্পেরই এমসিকিউ নিয়ে আলোচনা করব, যাতে তোমরা এই দুটো ক্লাস করার পর তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই বইটি 4 থেকে 5 বার পড়ার পর যাতে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের সঠিক অ্যান্সার যেন তোমরা করতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত গল্প জ্ঞানচক্ষু, লিখেছেন আশাপূর্ণা দেবী। প্রথমেই আমরা লেখিকা পরিচিতি সম্পর্কে জেনে নিব। লেখিকা আশাপূর্ণা দেবী। লেখিকা আশাপূর্ণা দেবীর জন্ম হয় 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1995 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন অন্যতম বাঙালি প্রধান লেখিকা। তার জন্ম হয় কলকাতায়। জন্ম এবং মৃত্যু সালটা খুব গুরুত্বপূর্ণ, পাঠ্য অনুযায়ী এই সালগুলো কিন্তু তোমাদের তুলে ধরতে পারে। তার জন্ম হয় কোথায়? কলকাতায়। স্কুল কলেজে পড়ার সুযোগ তার ঘটেনি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিতি, সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। কে তুলে ধরেছিলেন? লেখিকা আশাপূর্ণা দেবী। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প এবং ছোটদের জন্য অজস্র বই লিখেছেন। আশাপূর্ণা দেবীর শিশু সাথী পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে লেখার মধ্য দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। তার প্রথম প্রকাশিত গ্রন্থ হলো ছোট ঠাকুরদার কাশিযাত্রা, যেটি প্রকাশিত হয় 1938 খ্রিস্টাব্দে। তার প্রথম উপন্যাসের নাম হলো প্রেম ও প্রয়োজন, যেটি প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে। প্রথম উপন্যাসও খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে রয়েছে দেখো প্রথম প্রকাশিত গ্রন্থ, সালও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য। আশাপূর্ণা দেবীর রচিত ত্রয়ী উপন্যাস রয়েছে। সেই ত্রয়ী উপন্যাসটি কি আমরা জানবো। সেগুলি হলো নিম্নরূপ। দেখো, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা, এই তিনটি উপন্যাসকে একসঙ্গে বলা রয়েছে কি ত্রয়ী উপন্যাস, আশাপূর্ণা দেবীর রচিত। তার রচিত উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে কি ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, সাগর শুকায়ে যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। আশাপূর্ণা দেবীর রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিলিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছেন। আশাপূর্ণা দেবী 1994 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি এবং 1976 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য যে আশাপূর্ণা দেবী কত খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পান, সেটা হচ্ছে কি 1994 খ্রিস্টাব্দে, আর জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 খ্রিস্টাব্দে। রচনা পরিচিতি সম্পর্কে এখন আমরা জানবো। এই গল্পটির উৎস কুমকুম গল্প সংকলন। গল্প বলতে জ্ঞানচক্ষু গল্পের কথা কিন্তু এখানে বলা হয়েছে। চরিত্র, এই গল্পের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তপন, ছোট মাসি, নতুন মেসমশাই। 3 নম্বরে রয়েছে দেখো, তপনের পুরো নাম তপন কুমার রায়। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। তপন নতুন গল্প লিখতে শুরু করে, বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়। তাকে বাড়িতে কবি, সাহিত্যিক, কথাশিল্পী বলে ডাকতে শুরু করে সবাই। 4 নম্বরে রয়েছে দেখো ছোট মাসি সম্পর্কে। গল্পে তপনের চিরকালের বন্ধু বলে উল্লেখ করা হয়েছে। তপনের থেকে সে অর্থাৎ ছোট মাসি বছর 8 বড়। এখানে দেখো বছর 8 আমি এইভাবে দিয়েছি লাইনটা তুলে, তোমাদের গল্পে যেভাবে রয়েছে সেইভাবে লাইন তুলে প্রশ্ন আসে, তোমরা প্রত্যেকেই জানো এমসিকিউ আকারে, আর সেখানে সেই হিসেবেই কিন্তু তোমাদের সঠিক অ্যান্সারটি নির্ণয় করতে হবে। 5 নম্বরে রয়েছে দেখো মেশো সম্পর্কে। পেশায় কলেজের একজন প্রফেসর। তার শখ ছিল গল্প লেখা।
তিনি তপনের গল্প নিজের ভাষায় লিখে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন। 6 নম্বরে রয়েছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু কথাটির আক্ষরিক অর্থ হলো অন্তর্দৃষ্টি বা বোঝার ক্ষমতা। খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব। জ্ঞানচক্ষু গল্পের ভাবমূল হলো অনুভূতির জগৎ। এখন আমরা যাব গল্পটির প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে। 1 নম্বরে রয়েছে দেখো, তপন কোনো লেখককে খুব কাছ থেকে দেখেনি কখনো। 2 নম্বরে রয়েছে, তপনের সন্দেহ ছিল লেখকেরাও আর 5 জন মানুষের মতো সাধারণ মানুষ সে বিষয়ে। তার ধারণাই ছিল না যে লেখকরা সাধারণ মানুষের আর 5 জন সাধারণ মানুষ যেমন লেখকও তেমন। এটা কিন্তু তপন জানতো না। যখন সে নিজের চোখে দেখলো তখন সেটা সে বিশ্বাসই করতে পারছিল না প্রথমে। 3 নম্বরে রয়েছে দেখো, এদেশের কিছু হবে না এ কথা বলেন কে? তপনের নতুন মেসোমশাই। 4 নম্বরে রয়েছে, তপনের মেসোমশাই কিছু কার্যকলাপ তুলনীয় হয়েছে তপনের ছোট মামার সঙ্গে। 5 নম্বরে রয়েছে দেখো, তপন বিয়ে উপলক্ষে মামার বাড়ি গিয়েছিল। তো এখান থেকে এমসিকিউ প্রশ্ন তুলতেই পারে যে তপন মামার বাড়িতে গিয়েছিল কেন, কারণটা কি ছিল? কারণ ছিল তার মামার বাড়িতে বিয়ে ছিল। কার বিয়ে? ছোট মাসির বিয়ে উপলক্ষে। সেখানেই মেসোমশাইকে দেখেছিল। 6 নম্বরে রয়েছে দেখো, নতুন মেসোর গরমের ছুটি চলছিল। তিনি পেশায় ছিলেন কলেজের প্রফেসর। 7 নম্বরে রয়েছে, রত্নের মূল্য জহুরি হবে জহুরির কাছে। কথাটি ছিল লেখিকার। এখানে রত্ন হলো তপনের লেখা গল্প, আর জহুরি বলতে বলা হয়েছে তার মেসোকে, অর্থাৎ নতুন মেসোমশাইকে। 8 নম্বরে রয়েছে, তপনের ছোট মাসির কথায় মেসো তপনের গল্পটা ছাপিয়ে দিলে তা মেসোর উপযুক্ত কাজ হবে। 9 নম্বরে রয়েছে, মেসোমশাই লিখতেন সন্ধ্যাতারা পত্রিকায়। কোন পত্রিকায়? সন্ধ্যাতারা পত্রিকায়। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি। তপনের গল্প ওই পত্রিকাতেই ছাপা হয়। তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতেই পারে যে মেসোমশাই কোন পত্রিকায় লেখালেখি করতেন? তিনি লেখালেখি করতেন সন্ধ্যাতারা পত্রিকায়, আর এই সন্ধ্যাতারা পত্রিকাতেই তপনের গল্প ছাপা হয়েছিল। 10 নম্বরে রয়েছে, মায়ের ইচ্ছেতেই বিয়ে বাড়িতেও তপনকে নিয়ে যেতে হয়েছিল হোম টাস্কের খাতা। সেখানে দেখো এমনি আমাদের মনে হতেই পারে যে কোনো খাতা সে নিয়ে গিয়েছিল, না, গল্পের লাইন অনুযায়ী যেহেতু সঠিক আনসারটি নির্ণয় করতে হবে, তো হোম টাস্কের খাতাই কিন্তু মনে রাখতে হবে। 11 নম্বরে রয়েছে দেখো, তপন তার হোম টাস্কের খাতায় গল্পটি লিখেছিল 3 তলার সিঁড়িতে বসে। এটি ছিল তপনের লেখা দ্বিতীয় গল্প। 12 নম্বরে রয়েছে দেখো, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। কথাটি ছিল লেখিকার। 13 নম্বরে রয়েছে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? কথাটি তপনকে ছোট মাসি তপনের দ্বিতীয় গল্প প্রসঙ্গে বলেছে। 14 নম্বরে রয়েছে দেখো, তপন মামার বাড়িতে এসে গল্প লিখেছিল 4 থেকে 5টা। মেসোমশাই ছাপাতে নিয়ে গেছেন একটা। 3 তলার সিঁড়িতে লিখেছিল একটি গল্প। এরপর লেখিকা লিখেছেন তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। সেই হিসেব অনুযায়ী তপন 4 থেকে 5টি গল্প লিখেছিল। গল্প অনুযায়ী আমরা এটা জানতে পারি। 15 নম্বরে রয়েছে দেখো, তপন আশা ছাড়া হয়ে গিয়েছিল তার প্রথম গল্পটি নিয়ে। ছাপা আদেও হবে কিনা এ বিষয়ে তার সন্দেহ ছিল। বুকের রক্ত ছলকে ওঠে তপনের যখন সন্ধ্যাতারা হাতে তার ছোট মাসি ও মেসো এলেন। বুকের রক্ত ছলকে ওঠে কার? তপনের। কখন? যখন তাদের বাড়িতে ছোট মেসো এবং মাসি তার লেখা যে গল্প ছাপাতে দিয়ে হয়েছিল সেই ছাপানো গল্পটি নিয়েই যখন তারা তাদের বাড়িতে আসে। সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম ছিল কি? প্রথম দিন। এই তথ্যটিও খুবই গুরুত্বপূর্ণ। নতুন নতুন অমন হয় তপনের কাঁচা হাতের গল্প প্রসঙ্গে ছোট মাসির এই বক্তব্য। ও কথাটিও ছড়িয়ে পড়ে। ও কথাটি বলতে কি? পত্রিকায় প্রকাশিত তপনের গল্পে মেসো কর্তৃক কারেকশনের কথা। ও কথাটি ছড়িয়ে পড়ে বলতে এখানে তপনের লেখা গল্পটি তার নতুন মেসোমশাই যে কারেকশন করিয়ে দিয়েছে সেই কথাটিও। তপনের গল্প প্রকাশের পর যারা বিদ্রুপ করেছিল বা ভালোভাবে নেননি তারা হলেন তপনের বাবা ও মেজ কাকু। তপনের গল্প প্রকাশের পর আত্মপ্রসন্ন ছিল তপনের ছোট মাসি। তখন তার ছোট মাসি ডিম ভাজা আর চা খায়, মেসো শুধুই কফি খাচ্ছিল। তপন সন্ধ্যাতারা পত্রিকাটি হাতে পেয়েছিল তার মায়ের সংলাপের পরেই।
তপন সংকল্প নিয়েছিল লেখা ছাপতে দিলে নিজে গিয়ে দিয়ে আসবে। তপন কি সংকল্প নিয়েছিল? যে এরপর যদি কখনো তার লেখা গল্প ছাপাতে দেওয়া হয় তাহলে নিজে গিয়েই দিয়ে আসবে। তাতে যদি গল্প ছাপানো হয় হবে, না হয় না হবে, তাতে তার কোনো আক্ষেপ থাকবে না। তবু নিজের হাতেও সে দিয়ে আসবে, এই সংকল্প করেছিল তপন। অন্যের লেখা লাইন, অন্যের বলতে তপনের মেসোর লেখাকে এখানে বোঝানো হয়েছে। গল্পে উল্লেখিত একটি প্রবাদ রয়েছে, সেই প্রবাদটি হলো পায়া ভারী, যার প্রচলিত অর্থ হলো অহংকার। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর পরবর্তী ক্লাসে আমরা এই গল্পেরই এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।